আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা একটু কষ্ট করে জানাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম আছে কিনা বা প্রবলেম হচ্ছে কিনা, একটু দ্রুত জানাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, সো আশা করি সাউন্ড সব ঠিকঠাক আছে। সো তোমাদের প্রাইভেট ব্যাচের গ্রুপে তোমরা চাইলে লিঙ্কটা শেয়ার করে ফেলতে পারো, তোমাদের বন্ধুদের গ্রুপেও তোমরা লিঙ্কটা শেয়ার করে ফেলতে পারো, কারণ আজকের ক্লাসে তোমাদের সবচাইতে জটিল যেই বিষয়টা মনে হয় তোমাদের গণিত, এই গণিতে তুমি কেন ভয় করো বা এই গণিত বিষয়টা তোমার কাছে কেন ভয়ের একটা বিষয় মনে হয়, আর এই ভয়টাকে কাটানোর জন্য তোমার কি কি করণীয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের তোমাদের দাখিল 27 বলো অথবা এসএসসি 27 বলো, তোমাদের এই ব্যাচগুলোতে এমন কিছু শিক্ষার্থী আছে যারা গণিতে খুবই দুর্বল, এবং গণিতকে তুমি কিভাবে পড়বা বা গণিতের জন্য কিভাবে তুমি রোড ম্যাপ আলোচনা করবা, এই জিনিসটা তোমাদের মধ্যে অনেকটা ঘাটতি আছে। সো এই ঘাটতিগুলো নিয়ে আমরা আলাদাভাবে যদি ক্লাস শুরু করি তাহলে সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমরা নির্দিষ্ট একটা ক্লাস রাখলাম যে এই ক্লাসে শুধুমাত্র গণিতটাকে তুমি কিভাবে ইমপ্রুভ করবা বা গণিত বিষয়ে যে তোমার একটা ভয়, এই ভয়টাকে তুমি কিভাবে কাটায় উঠবা, বা গণিতের যে বিষয়গুলো, যে টুকিটাকি যে সমস্যাগুলো থাকে, যে সমস্যাগুলো তোমাকে কিভাবে ইমপ্রুভ করতে হবে বা কিভাবে তুমি এই সমস্যাগুলো মোকাবেলা করবা। সো এই সকল জিনিসগুলো তোমাদের যেই কোশ্চেনগুলো ছিল আমাদের কাছে, সবগুলা কোশ্চেনের সমন্বয়েই মূলত আজকের ক্লাস আলোচনা করার চেষ্টা করব। সো আজকের ক্লাসটা যদি তুমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জানো, তোমার যদি গণিত দুর্বলতা থেকে থাকে এবং কি তোমাদের যে সকল কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো তোমরা কমেন্ট করার চেষ্টা করবা। আমি ইনশাআল্লাহ তোমাদের চেষ্টা করবো যে তোমাদের কোশ্চেনগুলো সমাধান করে দেওয়ার বা তোমাদের প্রশ্নের সমস্যাগুলোর উত্তর দিয়ে দেওয়ার, বা তুমি কিভাবে কি করবা সেটাও আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো আজকে আমরা মূলত তোমাদের কিছু স্পেসিফিক কিছু কারণ নিয়ে কথা বলার চেষ্টা করব। তার মধ্যে প্রথম কারণ, গণিত কেন আমাদের ভয় মনে হয় বা ভয়ের বিষয় মনে হয় এটা। দ্বিতীয়ত, এই ভয়টা কাটানোর জন্য আমার কি করণীয়। তৃতীয়ত, তোমরা যারা দাখিল 27 পরীক্ষার্থী বা এসএসসি 27 পরীক্ষার্থী আছো, তোমাদের আসলে গণিতটা কিভাবে পড়া উচিত। যারা এ প্লাস প্রত্যাশী বা খুবই ভালো স্টুডেন্ট, যারা রেগুলার স্টুডেন্ট, তারা তোমরা গণিতটা কিভাবে পড়বা, এবং যারা খুব একটু কম মেধাবী বা যারা কমই শিক্ষার্থী আসো, তোমাদেরকে বিশেষ করে বলছি, তোমরা যারা কমই থেকে আসছো, তোমাদের আসলে গণিতটা কিভাবে পড়া উচিত সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তোমাদের প্রথম কাজ হলো, তোমাদের অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এমনকি তোমাদের যত ধরনের কোশ্চেন আছে গণিত বিষয়ে, অ্যাটলিস্ট গণিত বিষয়ে যত ধরনের কোশ্চেন আছে, তোমরা আজকে মন খুলে তোমাদের কোশ্চেনগুলা কমেন্ট বক্সে লিখে দাও। আমি ইনশাল্লাহ সবগুলা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের বারবার বলছি, মন খুলে তোমাদের যত ধরনের কোশ্চেন আছে গণিত বিষয়ে তোমরা কোশ্চেনগুলো লিখে দাও। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। ওকে, সো গণিত বিষয়ে যাদের যে সমস্যাগুলো, আশা করি সবগুলা ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসের মধ্যেই ইনশাআল্লাহ। ওকে, সো আমরা অনেকেই বলি আমাদের গণিত বিষয়টা খুবই দুর্বল মনে হয় বা এই গণিত বিষয়টা আমার ভয়ের মনে হয়। সো আমরা মূলত মূল পর্বে চলে যাব। সো সবাই সবার বন্ধুদেরকে মেনশন করে দাও। সো আমাদের প্রথমত কাজ, যে গণিত কেন ভয় মনে হয়, গণিতকে দেখলেই কেন আমার ভয় ভীতি কাজ করে। সো এটা আমার কথা না, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা। সো এই ভয়টা কেন কাজ করে, এটার জন্য যদি আমি প্রথমে একটু বলি যে গণিত আসলে ভয়ের কিছু না। গণিত আসলেই ভয়ের কিছু না। গণিতকে তুমি খুবই মজার, খুবই এনজয় করে পড়তে পারবা যদি তোমার বেসিকটা স্ট্রং থাকে। তাহলে ভাই, আমি বেসিক স্ট্রং থাকলে কি আমি গণিত ভালো পারবো? হ্যাঁ, অবশ্যই ভালো পারবা। তাহলে ভয়ের কেন সাবজেক্ট মনে হয়? কারণ তোমার বেসিকে দুর্বলতা থাকে। এমনকি আমাদের জন্মের পরের থেকেই যখনই আমরা বুঝ ক্ষমতা আসার পর থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে গণিত মানেই হলো অনেক জটিল বিষয়, গণিত মানেই হলো অনেক কঠিন বিষয়, গণিত পারার জন্য তোমাকে অনেক মেধাবী হতে হবে। এটা আমাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। আর এই জন্যই মূলত আমরা কি করি? প্র্যাকটিসই করি না। কেন প্র্যাকটিস করি না? কারণ তুমি তো জানো গণিত অনেক ভয়ের বিষয়, অনেক কঠিন জিনিস, এই জিনিসটা আমি পারবো না। সো এই চিন্তা করে থেকে আমার প্র্যাকটিসই হয় না। সো এটার জন্য বলি ওকে। ওকে, সো আমি আমার কথাগুলো শেষ করি, তারপর তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো। ওকে, সো গণিত কেন ভয় মনে হয়, এটার প্রথমত কারণ হলো যে আমাদের প্র্যাকটিসে ঘাটতি থাকে, বেসিকে ঘাটতি থাকে এই জন্য। আর দ্বিতীয়ত হলো আমাদের মনের ভিতর থেকে একটা ভয় কাজ করে, যেই ভয়টা আমাদের জন্মের পর থেকে যখনই আমরা বুঝ ক্ষমতা আসে তখনই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে গণিত মানে হলো একটা স্পেশাল সাবজেক্ট, গণিত মানে হলো একটা স্পেশাল বিষয়। এই বিষয়টা পড়ার জন্য তোমাকে তুখর মেধাবী হতে হবে, এই বিষয়টা পড়ার জন্য তোমাকে খুবই মেধাবী হইতে হবে, এই বিষয়টা পড়ার জন্য তোমার খুবই চালাক চতুর হতে হবে। সো এই জিনিসটা যখনই আমাদের মাথায় ঢুকে যায় তখন আমাদের মধ্যে কনফিডেন্স চলে আসে যে না, এটা দ্বারা আমার হবে না, কারণ আমি তো মেধাবী না।
সো এটা আমার হবে না। কিন্তু আসলে এই জিনিসটা এমন না। গণিতকে তুমি খুবই ভালোভাবে পড়তে পারবা। গণিত তোমার অন্যান্য সকল সাবজেক্টের তুলনায় দেখবা গণিত তোমার মজা লাগবে। কেন? কখন তোমার মজা লাগবে? যখন তুমি গণিতকে বুঝতে পারবা, যখন তুমি গণিতের বেসিকটা ক্লিয়ার থাকতে পারবা। এখন গণিতের বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের মূলত 3টা কাজ করা উচিত। কি কি কাজ? গণিতের এই ভয় দূর করার জন্য আমাদের কি কি উপায়? এর মধ্যে প্রথম উপায় যে বেসিক ক্লিয়ার, বেসিক। 2 নম্বর উপায় প্র্যাকটিস, 3 নম্বর উপায় অ্যানালাইসিস। সো দেখো বেসিক মানে কি? তুমি গণিত জানা মানেই হলো তোমার গণিতের বেসিক জানতে হবে। গণিতের বেসিক বলতে তুমি নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবাই জানি আশা করি। সো যোগ বিয়োগ গুণ ভাগের পাশেও আমাদের ম্যাক্সিমাম কিছু টপিক থাকে, যেমন লসাগু গসাগু করা, যোজন বিয়োজন করা, শতকরা পার্সেন্টেজের হিসাবগুলা। সো এই যে টুকিটাকি জিনিসগুলা, গণিত, গুণনীয়, এই যে ছোট ছোট জিনিসগুলা, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা লাগবে। এমনকি বেসিক বলতে তুমি যে কোনো সাবজেক্ট যেই চ্যাপ্টারটাই পড়বা, গণিতের যেই চ্যাপ্টারটাই তুমি পড়তে যাবা, ওই চ্যাপ্টারের যেই বেসিকগুলো থাকে, যদি তুমি সেট এবং ফাংশন পড়ো, সেট এবং ফাংশনে যখন বিভিন্ন টপিক আছে, যেমন সেট বলতে আসলে কি বোঝায়, সেটের প্রকারভেদগুলা কি কি, 2টা প্রকারভেদ, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি আসলে কি, সেট গঠন পদ্ধতি আসলে কি, গুণনীয়ক বলতে কি বোঝায়, গুণিতক বলতে কি বোঝায়, অসীম সেট মানে কি, সসীম সেট মানে কি। সো এই যে তোমার বেসিকগুলা যখন তুমি জেনে যাবা, যেমন তোমার সেটের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক কার্তেশীয় গুণজ, তারপর তোমার উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট। সো এই জিনিসগুলো যখন তুমি জানবা, কার্তেশীয় ক্রোমোজোর আছে একটা, কার্তেশীয় গুণজ, ক্রোমোজোর, এই জিনিসগুলো যখনই তুমি জানবা, ফাংশনের অংশগুলো যখন তুমি জানবা, বেসিক জানবা যে এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আসলে কিভাবে করতে হয়, যখনই তুমি এই জিনিসগুলো জানবা, তখন দেখবা কি তুমি যখন এই চ্যাপ্টারটা অঙ্কগুলো করতে যাবা, তোমার কাছে সবই কমন মনে হবে, কারণ তুমি তো অলরেডি এই জিনিসগুলোর নাম পরিচয় সব জানো। তোমার কাছে তখন পরিচিত মনে হবে যে না, এই জিনিসটা আমি জানি, এই আরেকটু এফোর্ট দিলে আমি এই জিনিসটা পেরে যাবো। যখন একটা আগ্রহের বিষয় থাকে, যে আগ্রহ কাজ করবে, যে আমি দেখবা তুমি তোমার বন্ধুদের সাথে যখন কথা বলতে যাও, রাস্তায় যখন হাঁটো, একটা অপরিচিত মানুষের সাথে যদি দেখা হয়, তার সাথে যেভাবে কথা বলতে পারো, একজন পরিচিত মানুষের সাথে যখন দেখা হয়, তার সাথে কি একইভাবে কথা বলো? না, অবশ্যই যখন পরিচিত মানুষের সাথে দেখা হয়, তখন কিন্তু আমাদের কথা বলার ধরনটা চেঞ্জ হয়ে যায়, কথা বলার ধরনটাই পাল্টে যায়, তখন খুব আপন আপন ফিল নিয়ে আমরা কথা বলি। সো যখনই তুমি একটা চ্যাপ্টার শুরু করার পূর্বে তুমি যখন ওই চ্যাপ্টারের বেসিকগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবা, বা বেসিকগুলো সম্পর্কে অবগত হয়ে চ্যাপ্টারটা করা শুরু করবা, তখন তোমার চ্যাপ্টারের ভিতরে যা দেখবা কি তোমার সব কিছু পরিচিত মনে হইতেছে, আপন আপন মনে হইতেছে। তখন কিন্তু তুমি মনের মাধুরী মিশাইয়া ওই বেসিকগুলা কাজে লাগায় তুমি কিন্তু অঙ্কগুলা করে ফেলতে পারবা। সো এই জন্য প্রথমত কাজ হলো তোমার কি করা, বেসিকটা ক্লিয়ার করা, তারপরে তোমার কাজ হলো প্র্যাকটিস করা। সো ম্যাথের সবচেয়ে বেশি সমস্যা হয় একটাই, যে আমাদের প্র্যাকটিসটা হয় না। তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, যতই ভালো গণিতে পারো না কেন, তুমি যদি বেসিক ক্লিয়ার তোমার, বাট তুমি যদি প্র্যাকটিসে না থাকো, তুমি ভুলেই যাবা, ভুলবা, এটা স্বাভাবিক, একদম ভুলে যাবা। সো তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে, বেসিকে যদি দুর্বলতা থাকে, তাহলে তো তুমি ম্যাথ বুঝবা না, তোমার কাছে ম্যাথ কঠিন মনে হবে। স্যার যখন তোমাকে ম্যাথ পড়াবে, তোমার কাছে মনে হবে যে না, এটা অনেক জটিল জিনিস। কিন্তু আসলে কি সমস্যা কোথায়? তোমার জটিল জিনিসটা, সমস্যা হলো তোমার বেসিক দুর্বল, তোমার বেসিক ধারণা তো নাই। সো তুমি যখন বেসিক ধারণাটা পেয়ে তারপরে অঙ্ক করতে আসবা, তখন তোমার কাছে মনে হবে যে না, এই জিনিসগুলো আমি জানি, এখন এই জিনিসগুলো তুমি কিভাবে প্রয়োগ করবা, সেই জিনিসটা হলো তোমার ম্যাথে পড়ানো হয়। সো তোমার প্রথমে তুমি পরিচয় জানলা, পরে ম্যাথের মাধ্যমে তুমি কি করলা, তার কিভাবে অ্যাপ্লাই করতে হয় ওই জিনিসটা জানলা। এখন তুমি শিখলা, শিখার পর আজকে তোমার মনে থাকলো, তুমি আজকে শিখছো, এই জিনিসটা কি তোমার বছরের পর বছর মনে থাকবে না? হ্যাঁ, মনে থাকে। যেমন দেখো, তুমি কি তোমার নাম কখনো ভুলে যাও? তুমি কি তোমার বাবার নাম কখনো ভুলে যাও? তুমি কি তোমার বোনের নাম কখনো ভুলে যাও? তুমি কি তোমার বন্ধুর নাম কখনো কি ভুলে যাও? না। কেন ভুলি না? আমরা 10-15 বছর হয়ে গেলেও ভুলি না। কেন ভুলি না? কারণ ওই জিনিসটা আমি বারবার অনুসরণ করি, আমার বন্ধুর সাথে আমি বারবার দেখা করি, আমার বন্ধুর সাথে আমি বারবার কথা বলি, তখন ওর নামটা আমার সাথে স্মরণ হয়, প্র্যাকটিস হয়। বাট তোমার কাছে, তোমার যারা মনে করো 1-2 পড়ে আসছো, যারা আতফল আউয়ালে পড়ে আসছো, তোমাদের ওই সকল যারা বন্ধুরা আছে, তাদেরকে কিন্তু আমরা অনেকের নাম ভুলে গেছি, অনেকেরই নাম ভুলে গেছি, বাট ফেস চিনি। দেখা যায় রাস্তাতে হাঁটতেছো, হঠাৎ করে একটা লোককে তোমার খুব চেনা চেনা মনে হইতেছে, কিন্তু নাম ভুলে গেছো। হয়তো ওই শিক্ষার্থীর সাথে তুমি 1-এ পড়ছো, 2-এ পড়ছো, এরকম হয় না যে আমি 1-2-এ পড়ছি একসাথে, নাম ভুলে গেছি বাট চেহারা মনে আছে। নাম ভুলে যাওয়া মানে কি, যে তোমার ওর সাথে যোগাযোগটা একটু ডিস্টেন্স আছে।
ওর সাথে ভালো করে তুমি বারবার ডাকাডাকি হয় না, প্র্যাকটিসের ঘাটতি আছে। যে জিনিসটা কিন্তু তোমার যারা বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তাদের ক্ষেত্রে কিন্তু হয় না। তুমি কিন্তু তাদেরকে কিন্তু, কারণ প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ হইতেছে, তাদের সাথে কোনো না কোনোভাবে কথা হইতেছে, তাদের নামটা কোনো না কোনোভাবে মনে পড়তেছে। সো তাদের ক্ষেত্রে কিন্তু আমার কি হয় না, প্র্যাকটিসের ঘাটতি হয় না, এই জন্য আমি ওদের নামটা ভুলি না। বাট যাদের সাথে আমার যোগাযোগটা কম, যাদের সাথে আমার কথাটা কম হয়, তাদের কিন্তু নামটা ভুলে যাই, কিন্তু ফেসটা মনে থাকে কেন? তোমারও দেখবা পরীক্ষা হলে তুমি যখন আজকে শিখবা এই জিনিসটা, তুমি মনে করো আর 2-1 মাসে পড়লা না, তোমার কি হবে 2-1 মাস পরে মনে হবে যে এই জিনিসটাকে আমি চিনি, বাট এই জিনিসটা কিভাবে করতে হয় ওই জিনিসটা ভুলে গেছি। ওই অনেকটা সেম, যে ওই লোকটাকে আমি চিনি কিন্তু ওই লোকটার নামটা কি সেটা ভুলে গেছি। সো তেমন এই অঙ্ক দেখলেও মনে হবে যে না, এই অঙ্কটা আমি আগে পড়ছি, মনে আছে যে অঙ্কটা হ্যাঁ আমি দেখছি মনে হয়, কিন্তু কিভাবে করতে হয় সেই জিনিসটা তুমি ভুলে যাবে। কারণ কি, তোমার প্র্যাকটিসে যদি ঘাটতি থাকে তাহলে তুমি এই জিনিসটা করবা, এই জিনিসটা হবেই স্বাভাবিক। 3 নম্বর কাজ যেটা বলছি, অ্যানালাইসিস। অ্যানালাইসিস বলতে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট, বাংলাদেশের যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে বা আমার শিক্ষক জীবনের যে অভিজ্ঞতা, বা অসংখ্য প্রায় 10,000 স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি, অনলাইন অফলাইন মিলে। সো সেক্ষেত্রে ওই ছোট্ট অভিজ্ঞতা থেকে যদি বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশের ক্ষেত্রে যে তোমার অ্যানালাইসিসের ব্যাপারটা করে না। তুমি যখনই একটা অঙ্ক করবা, মনে করো স্যার তোমাকে পড়াইছে 1+2 করলে হয় 3, 1+2 ইকুয়াল কত 3, কিন্তু এই জিনিসটা 3 যে হয় এটা তুমি নিজে নিজে আরো কয়েকটা অঙ্ক বানাও না। স্যার মনে করো একদম সহজ ভাষায় তোমার পড়াইলো যে 1+2 ইকুয়াল হলো 3, কিভাবে হয়েছে সেটা তোমাকে স্যার পড়াই দিছে। এখন তুমি যদি এটাকে অ্যানালাইসিস করো, মনে করো সাপোজ তুমি নিজের মতো করে 5+2 দিলা, 2+7 এটা দিলা, 9+1 এরকম দিলা। সো এই যে তুমি যদি নিজে নিজে কিছু অঙ্ক করে প্র্যাকটিস করতে পারো, তাহলে কি সেটা নিজের একটা প্রশ্ন বানানোরও প্যাটার্ন বোঝা গেল, তুমি নিজে নিজে করার মাধ্যমে তোমার একটা অ্যানালাইসিস হইলো। এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম বাংলাদেশি শিক্ষার্থীরা করি না। সো এটা করলে কি হয়, তোমার মেধাটা আরো বিকাশ ঘটে। কিভাবে মেধা বিকাশ ঘটে? তোমাকে যখন আমি একটা ম্যাথ করাবো, ওই প্যাটার্নে তুমি যখন নিজে একটা ম্যাথ বানিয়ে তারপরে ওটা প্র্যাকটিস করবা, সেই ক্ষেত্রে আটকে গেলে স্যারের পরামর্শ নিবা। সো এই জিনিসটা যখন তুমি করতে যাবা, তুমি যখন নিজে নিজে একটা ম্যাথ বানাইতে যাবা, তখন তুমি অনেক কিছু ফেস করবা, যে আসলে কি এই ম্যাথটা কিভাবে হয় কিনা, এই ম্যাথটা এভাবে না হলে কিভাবে হয়, কেন হয় না, এই জিনিসগুলো যখন তুমি অনুসন্ধান করবা, অ্যানালাইসিস করবা, তখন কিন্তু তোমার মধ্যে আরো অনেক কিছু জানা হবে, অনেক কিছু জানা হবে। সেটা তোমার পরবর্তীতে কি হবে, আরো এক ধাপ আগে আনিবে তোমাকে, বা আগ্রহ প্রকাশ করবে, বেশি বেশি করে করার চেষ্টা করবা। সো এই জিনিসগুলো, এই 3টা জিনিস যদি তুমি করো, তাহলে ইনশাআল্লাহ তুমি যেই ক্যাটাগরির শিক্ষার্থী থাকো না কেন, যদি তুমি একটু পরিশ্রমী হও, তাহলে তোমার অবশ্যই অবশ্যই গণিতের ভয় বলতে কিছু নাই, গণিতের ভয়ই চলে যাবে। ঠিক আছে, এমনকি তুমি A+ পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। ওকে, সো এই হলো মূলত আমার কথাবার্তা। ছোট ছোট অনেক কথা বলছি। সো তোমাদের কথা থেকে শুনি, এবার তোমাদের কথা কিছু শুনি। আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ব, এমনকি আমি তোমাদের সামনে, আচ্ছা ওকে, এই যে প্র্যাকটিস তোমার কিভাবে করতে হবে, প্র্যাকটিস তোমার কিভাবে করতে হবে, অঙ্ক কিভাবে তোমার মনে রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলছি। সো তোমরা যারা বেসিকে ক্লিয়ার নাই, বা বেসিক ক্লিয়ার বাট মনে থাকে না অঙ্ক, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি বেশি করে কি করতে হবে, পড়তে হবে। ওকে, আচ্ছা, তোমরা যারা চ্যাপ্টারের জন্য গণিতের সাজেশনের কথা বলতেছো, সাজেশনের ব্যাপার নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব না, কারণ আমার আজকের ক্লাস হলো যে তোমাদের গণিতের ভয়টা কেন থাকে, এই ভয়টা কিভাবে তুমি দূর করবা, গণিতটাকে আসলে কিভাবে পড়বা, এই জিনিসটা নিয়ে আলোচনা করা। তারপরে তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছো যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা বলে দেওয়া। সো আমি আমার জায়গা থেকে শেষ সময়ে আমি আশা করব এই জিনিসগুলো বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো যারা কওমি থেকে আসছো তোমাদেরকে বলি যে তোমরা, আশা করি যে যথেষ্ট বুঝে গেছো অলরেডি যে তোমাদের গণিতের আসলে দুর্বলতাটা কোথায়। একে তো তোমাদের বেসিকটা খুবই দুর্বল, সবার প্রথমে বেসিকটা দুর্বল। দেন তোমার প্র্যাকটিস তুমি করতে চাও, তোমার পর্যাপ্ত আগ্রহ আছে যে প্র্যাকটিস করবা, বাট তুমি কি প্র্যাকটিস করবা ওই জিনিসটা তোমার জানা নাই, ওই জিনিসটা সম্পর্কে আইডিয়া নেই। আমার আগ্রহ আছে, খুব আগ্রহ আছে পড়ার, বাট আমি কি পড়বো, কিভাবে পড়বো, একটা গাইডলাইন আমি পাইতেছি না। সো গাইডলাইনের খুব অভাব। সো এই জিনিসগুলোর জন্য আমরা খুব শীঘ্রই, কমই যারা শিক্ষার্থী আছো
তোমাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করার চেষ্টা করব, এমনকি তোমাদের কিভাবে পড়তে হবে, কিভাবে গাইডলাইন দিতে হবে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো। সো শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে তোমাদের কওমি শিক্ষার্থীদের সাথে। এমনকি তোমাদের জন্য যা যা করা প্রয়োজন অ্যাটলিস্ট আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, দাখিল 27 ব্যাচ, যেহেতু তোমাদের সাথে আমার এখনও ক্লাস পরিপূর্ণভাবে শুরু হয় নাই, এমনকি হয়তোবা তোমরা আমাকে পাবা খুব কম, এমনকি আমাদের এখনও ডিসিশন ফাইনাল হয় নাই। যদি একটা ডিসিশন ফাইনাল হয় হয়তোবা তোমরা আমাকে একেবারের জন্য পেয়ে যাবা, আর নয়তোবা তোমরা খুবই কম পাবা। সো যেই যেমনই হোক না কেন ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে। এমনকি তোমাদের জন্য যতটুকু গণিতে সাপোর্ট দেওয়া দরকার, এমন গণিতকে তোমাদের কাছে যদি মজাদার এবং গণিতকে আকর্ষণীয় করে তোলা, এই জিনিসটার জন্য যা যা করা প্রয়োজন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের জায়গা থেকে শতভাগ চেষ্টা করব। এমনকি বিগত বছরের ব্যাচগুলো যদি অ্যানালাইসিস করো তুমি, অলরেডি তাদরিসের বিগত বছরের ব্যাচগুলোর রেজাল্ট যদি তুমি অ্যানালাইসিস করো, স্টুডেন্টের ফিডব্যাক যদি তুমি জেনে রাখো, তাহলে দেখতে পারবা যে আমরা আসলে স্টুডেন্টের থেকে কি চাই, বা আমরা আমাদের স্টুডেন্টদেরকে কি দিতে পারি, বা কি দেওয়ার চেষ্টা করি, বা কতটুকুই বা দেই। সো আশা করব আমরা আমাদের জায়গা থেকে 100% এফোর্ট দিব, তোমরা তোমাদের জায়গা থেকে সচল থাইকো, তোমরা তোমাদের জায়গা থেকে ঠিক থাইকো। আশা করি আমাদের সাথে যদি দাখিল সাথে সম্পূর্ণ বেসটা কমপ্লিট করো, সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করো, তোমার সবগুলো সাবজেক্টের প্রিপারেশন 100তে 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি তোমাদের জন্য কুইজ বলো, তোমাদের প্র্যাকটিস বলো, তোমাদের সাজেশন বলো, তোমাদের কিভাবে পড়তে হবে সেটার গাইডলাইন বলো, তোমাদের বাড়ির কাজের জন্য প্রেশার দেওয়া বলো, তোমাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে বলো, সব কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করি এবং সব কিছুর প্রয়োগই কিন্তু আমরা করি তোমাদের পরীক্ষার্থী ব্যাচ হিসাবে। সো ইনশাল্লাহ তোমাদের সাথেও খুব শীঘ্রই আমাদের এইসব নিয়ে আলোচনা হয়ে যাবে এবং তোমরা খুব শীঘ্রই আমাদের সাথে কথা বলতে পারবে ইনশাল্লাহ। ওকে, কওমি শিক্ষার্থীদের জন্য আমরা সবসময় বরাবরের মতো খুবই স্পেশালভাবে কেয়ার করার চেষ্টা করি। এবারও আমরা চেষ্টা করবো তোমাদের সাথে স্পেশালভাবে কেয়ার করতে। হয়তোবা খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের বসা হবে এবং তোমাদের যে দুর্বলতাগুলো আছে সেটা কিভাবে কাটায় উঠবা, সাধারণ শিক্ষার্থীদের সাথে তোমরা কিভাবে অ্যাডজাস্ট করে চলতে পারবা, এমনকি তোমাদের পরিকল্পনাগুলো আসলে কিভাবে হবে, সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এমনকি সাধারণ শিক্ষার্থীদের তুলনায় তোমরা কিভাবে পড়া উচিত, তোমাদের কিভাবে পড়া উচিত, এমনকি তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত, কিভাবে পড়া উচিত, এবং কি কি গাইডলাইন ফলো করা উচিত, সবগুলা জিনিস নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার সাথে তোমাদের দেখা হবে ইনশাল্লাহ। ওকে, সো তোমাদের গণিত বিষয়ের মেন্টর হিসেবে আমিও থাকবো, তোমাদের তানভীর স্যার থাকবে, এমনকি তানভীর স্যারের সাথে হয়তোবা আমি তোমাদের খুব কম ক্লাস নিব, তোমাদের সাথে খুব কম দেখা হবে। যদি দেখা হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর যদি তানভীর স্যার করে তাহলে তানভীর স্যার ক্লাস করবা। তোমাদের যে কোনো ধরনের সমস্যা হলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবা, আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার। খুব শীঘ্রই কওমি শিক্ষার্থীদের নিয়ে আমরা বসার চেষ্টা করব। এমনকি সাধারণ শিক্ষার্থী তোমরাও ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের পড়াশোনা কীভাবে গুছাই করতে হবে সেটা অবশ্যই স্যাররা আলোচনা করবে ক্লাসে। এমনকি যারাই গণিতে ভয় পাও, আমি বারবার বলি তুমি কওমি হও সাধারণ শিক্ষার্থী হও, তোমাদের 3টা কাজ খুবই করণীয় উচিত, মানে একদম জরুরি। তোমার গণিত মানেই হলো তোমার কাছে একটা ভয় কাজ করবে, স্বাভাবিক। এখন তুমি মনে করো তুমি খুব ভয় পাইতেছো যে আমার গণিতে দুর্বল, আমি গণিত পারি না, ঠিক আছে আমি পারি না, এই জিনিসটা আমি আর পড়বো না। এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর মধ্যে একটা কাজ করে যে গণিত দুর্বল মানেই হলো আমি এটা আর পড়া লাগবে না, পড়বো না। সো কেন ভাই, তুমি যে জিনিসটা করতে পারো না সেই জিনিসটা যদি তুমি বেশি বেশি করে করো, সেই জিনিসটার প্রতি যদি বেশি আগ্রহ দেখাও, তাহলে কি তুমি করতে পারবে না? অবশ্যই করতে পারবা। সো আমরা কি করি নর্মালি, যে আমার কাছে যদি গণিত কঠিন মনে হয় আমি আর ওই গণিত বই পড়ি না। নর্মালি যদি কোনো বিষয় ভালো লাগে ওই বইটাই বারবার পড়তে থাকি, যেটা একটু দুর্বল মনে হয় ওইটা আর পড়তে ভালো লাগে না, পড়ি না। সো এই কাজটা করা যাবে না। তুমি যেই সাবজেক্টটা দুর্বল মনে হইতেছে, যে তোমার গণিত আর ইংরেজিতে দুর্বল, তুমি গণিত আর ইংরেজি সাধারণ বিষয়গুলোর তুলনায় এই 2টা সাবজেক্ট যেহেতু তোমার দুর্বলতা বেশি, তাহলে এই 2টা বিষয় কিন্তু তোমার আরো বেশি করে পড়তে হবে, বেশি করে সময় দিতে হবে। তখন আমাদের নর্মালি কি হয়, আমাদের শরীরটা চলেই হলো আমাদের ব্রেনের মাধ্যমে। আমরা আমাদের ব্রেনের মধ্যে যেটা প্রবেশ করাই আমাদের পুরো শরীর কিন্তু ওই অনুযায়ী কাজ করে। তুমি যদি চিন্তা করো যে না আমি গণিতে দুর্বল, আমি আর পড়বো না গণিত, তোমার ব্রেন কখনোই তোমাকে বলবে না যে না তুই গণিত পড়, গণিত পড়, গণিত পড়, গণিত পড়া উচিত, গণিত কিভাবে পড়তে হবে, এটা তোমাকে ব্রেন কখনোই বলবে না। কিন্তু বাট তুমি যদি তোমার ব্রেনকে প্রেশার দাও যে না আমি গণিতে দুর্বল, আমার গণিত ভালো করে পড়তে হবে, গণিত বেশি বেশি করে পড়তে হবে, তুমি যখনই এই জিনিসটা তোমার মাথায় ঢুকাবা, তোমার ব্রেন দেখবা নিজে থেকেই তোমাকে প্রেশার দিতেছে যে না গণিত পড়। বাট তুমি যদি তোমার বলো যে না আমি গণিতে দুর্বল, আমি গণিত পড়বো না, তখনই তোমার ব্রেন তোমাকে ছেড়ে দিবে যে না তোর যেহেতু গণিত দুর্বল, তুই গণিত পড়ে লাভ নেই, তুই বাংলা পড়, তুই আরবি পড়, যেটা তুই ভালো পারস ওইটাই পড়, তুই যেটি পারস সেটা পড়ার দরকার নেই। বাট তুমি যদি তোমার ব্রেনকে প্রেশার দিতে পারো, ব্রেন তোমাকে সিগন্যাল দিবে যে না তোর গণিত পড়া উচিত, তোর ইংরেজি পড়া উচিত, কারণ তুই ওই সাবজেক্টগুলো দুর্বল। সো ব্রেনকে আমরা প্রেশার দিব। ব্রেনের
চিন্তাধারায় ব্রেনের নিয়ন্ত্রণে তুমি যেন না চলতে হয়, তোমার নিয়ন্ত্রণে ব্রেন চলবে এরকম ভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? তোমার নিয়ন্ত্রণে ব্রেন চলবে, তুমি ব্রেনের নিয়ন্ত্রণে চলতে যাও না, তাহলে কিন্তু আর পড়াশোনা হবে না। সো যেই সাবজেক্টটা, যার যেই সাবজেক্ট দুর্বলতা আছে, অনেক আছে গণিতে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, যার যেই সাবজেক্টে দুর্বলতা আছে ওই সাবজেক্টে বেশি করে ফোকাস দিতে হবে, বেশি করে সময় ইনভেস্ট করতে হবে। সাধারণ বিষয় যেটা আমি ভালো পারি ওইটাতে একটু কম সময় দাও, যেটা দুর্বল ওই সাবজেক্টের উপর বেশি প্রেশার দিতে হবে, এটা স্বাভাবিক, একদম বেশি প্রেশার দিতে হবে। ওই সাবজেক্টটা কীভাবে ভালো করতে হয় ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে, গাইডলাইন নিতে হবে, পরামর্শ নিতে হবে। তোমাদের যদি পরামর্শের প্রয়োজন হয়, গাইডলাইনের অভাব হয়, তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে তাদরিসের অফিসিয়াল নাম্বার যেটা আছে সেটাতেও যোগাযোগ করতে পারো। আমরা সবাই তোমাদের জন্য প্রস্তুত, তোমাদের ভালো রেজাল্টের জন্য আমাদের যা যা করণীয় উচিত আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে চেষ্টা করব তোমাদের করার। এমনকি তোমরা জানো অলরেডি, ইতিমধ্যে আজকে তোমাদের অলরেডি রেজাল্ট পাবলিশ হয়েছে, সাথে 26 ব্যাচের, দাখিল 26 ব্যাচের আমাদের অসংখ্য শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পেয়েছে, যেটা আমাদের জন্য ভালো। দাখিল 26 ব্যাচের সম্পূর্ণ ম্যাথ বা সম্পূর্ণ গণিত বিষয়ের দায়িত্বে ছিলাম আমি। এমনকি কিছু কিছু শিক্ষার্থী এমনও হয়েছে যে আমার গণিত বিষয়ে 100-তে 100 পাইছে। এটা অবশ্য আমি শিক্ষক হিসেবে খুব প্রাউড ফিল করি যে ওই সকল শিক্ষার্থীদের জন্য যে তারা গণিত 100 পাওয়ার পিছনে আমাকে কৃতজ্ঞ হিসেবে দেয়, মানে আমাকে স্মরণ করতেছে, কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। এই জিনিসটা আমার জন্য খুবই প্রাউড ফিল হয়। সো ইনশাল্লাহ চেষ্টা করবো দাখিল 27-এ তোমরা যারা আছো তোমাদেরকেও এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার, যেই পর্যায়ে গেলে তুমি সারা জীবন আমাকে মনে রাখবা। বা আমরা শিক্ষক হিসেবে দিন শেষে এটাই চাই যে তোমরা ভালো কিছু করো, তোমাদের রেজাল্টটা ভালো হোক, তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ হোক, তোমাদের যে চিন্তা ভাবনা, তোমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যটা যেন তোমরা পূরণ করতে পারো। এটা আমাদের শিক্ষক হিসেবে এটাই পাওয়া। কারণ তোমাকে আমি কখনোই দেখতে পারতেছি না সামনাসামনি, বা দেখা হবে কি না এটাও আমি জানি না, বাট এই যে ক্যামেরার এই পাশ ও পাশের মধ্যে যে আমাদের একটা যোগাযোগ, আমাদের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি। অ্যাটলিস্ট আমি মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরেও যেন কিছু শিক্ষার্থী বলতে পারে যে না, স্যারের কাছ থেকে আমি কিছু শিখছিলাম, স্যারের কাছ থেকে আমি কিছু জানতে পারছিলাম, বা স্যারের জন্য আমি হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারছি। আমরা যেমন আমাদের টিচারদেরকে মনে করি, তোমরাও যেন আমাদেরকে মনে করো, এই জিনিসটাই আমাদের শিক্ষক হিসেবে পাওয়া। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ দেওয়ার। বিগত বছরগুলোতেও আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদেরকে ভালো রেজাল্ট করানো, যেটার পরিস্থিতিতেই আজকে আমাদের রেজাল্টটা খুব ভালো আসছে। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী এ প্লাস পাইছে, তোমরা অলরেডি আমাদের গ্রুপে বা পেজে দেখতে পারছো। সো ইনশাল্লাহ তোমাদের ব্যাচ থেকেও আমরা এরকম কিছু আশা করবো, আমরা ওইভাবেই তোমাদের আগানোর চেষ্টা করব, এমনকি আরও ভালো কিছু ইমপ্রুভমেন্ট নিয়েই তোমাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো তোমরা তোমাদের জায়গা থেকে একটু বলো যে তোমাদের কার কি কোশ্চেন, আমি সেটা নিয়ে আলোচনা করি। সাধারণ গণিতের ক্লাস করি, এক একটা অঙ্ক 3বার করে দেখি, তারপরে 10 মিনিট পরে মনে থাকে না, কারণ বেসিক জানি না। শিখতে যতটুকু সময় লাগে ভুলতে তার থেকে কম সময় লাগে। অন্য সাবজেক্টের হোমওয়ার্কও করতে পারি না। আচ্ছা, বিপি মাইনুল ইসলাম খুবই চমৎকার করছেন, অলরেডি আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। কারণ আমি বারবার বলছি, তুমি যদি এই 3টা জিনিসের কম একটা জিনিস বাদ দিয়ে দাও, তোমার গণিতের দুর্বলতা থাকবেই। তুমি যদি পর্যাপ্ত বেসিক জানো, একটা চ্যাপ্টার শুরু করার পূর্বে তোমার অবশ্যই বেসিক জানা উচিত, এটা স্বাভাবিক। তুমি মনে করো সাঁতার শিখবা বা সাঁতার কাটবা, তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, সাঁতার প্রতিযোগিতা, অথবা তুমি সাঁতার শিখতেই পারো না, সাঁতার কিভাবে কাটতে হয় সেটাই তুমি জানো না, তাহলে কি তুমি সাঁতার কাটতে পারবা না? তোমার সাঁতার শেখার জন্য তুমি কি করতে হবে, আগে প্র্যাকটিস করতে হবে, সাঁতার শিখতে হবে, কিভাবে করতে হয় সেটা দেখতে হবে, কিভাবে কি করলে তোমার সাঁতার ভালো করতে পারবা সেটা জানতে হবে। তারপরে কয়েকদিন প্র্যাকটিস করতে হবে, তারপর তোমার কি করতে হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আমি মনে করো তুমি ইউটিউবে দেখছো কিভাবে সাঁতার কাটে, তুমি দেখছো ইউটিউবে কয়েকবার দেখছো, হাত নাড়ানাড়ি করলে তোমার সাঁতার কাটা হয়ে যায়। তুমি মনে করো এই চিন্তা ভাবনা নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে, তুমি জীবনে সাঁতার কাটতে পারবা? পারবা না। সো তোমাদের অবশ্যই কি করতে হবে, একটু বেশি বেশি করে পড়তে হবে। তোমাদের যারা বেসিকে দুর্বল, তোমাদের সর্বোচ্চ প্রথম কাজ, গণিতে ভালো করার প্রথম কাজ হলো বেসিক দুর্বলতা থাকলে সেটা ক্লিয়ার করা। বেসিক ক্লিয়ার না করলে কোনো শিক্ষার্থী তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবা না। তুমি আজকে খুব ভালোভাবে একটা অঙ্ক মুখস্থ করে যাবা, যারা বেসিকে দুর্বল তারা কি করে, ম্যাক্সিমাম অঙ্ক মুখস্থ করার চেষ্টা করে। মুখস্থ দিয়ে কোনোদিনই তুমি গণিতে ভালো কিছু করতে পারবে না, কারণ গণিত এমন একটা সাবজেক্ট, তোমার যদি একদম খাওয়ায়ও দেওয়া হয় যে নে ভাই এই অঙ্কটাই তোর পরীক্ষা আসবে, তুই ভালো করে পড়ে যা, বাট তুমি পরীক্ষা হলে লিখতে পারবা না। লিখতে পারবে না, অনেক কারণে লিখতে পারবে না। এক হলো সংখ্যা চেঞ্জ করে দিলে তুমি লিখতে পারবে না। দ্বিতীয়ত হুবহু যদি দিয়ে দেয়, তোমার কনফিডেন্সের অভাবে, কনফিউশনের কারণে দেখবা কি কিছু লাইন ভুলে গেছো, কিছু লাইন মনে আছে, অর্ধেক করার পর আর করতে পারতেছো না। তো তোমার তো পরবর্তীতে যদি বেসিক ক্লিয়ার থাকতো তুমি বাকি অংশটা নিজে নিজে করতে পারতা, বাট ওই অংশটাও করতে পারবে না, কারণ তুমি তো মুখস্থ করে গেছো, তুমি ওইভাবে করতে পারবে না। সো মুখস্থ করে কোনোদিনই গণিতে ভালো কিছু করতে পারবে না, একদম 100% লিখে দিলাম, গণিতে কখনোই তুমি ভালো কিছু করতে পারবে না যদি তুমি মুখস্থ করে যাও। আর বর্তমানে সিচুয়েশন যেহেতু সৃজনশীল প্রশ্ন আসে, তুমি তো কখনই শিওর দিয়ে বলতে পারবে না যে এই অঙ্কটা আসবে বা এই অঙ্কের টাইপে আসবে, এটা বলা যায়। যেমন আমরা খুবই শীঘ্রই আমি আমার ক্লাসে অ্যাটলিস্ট বলে দিতে পারবো যে কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট।
বা কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো থেকে প্রশ্ন আসে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। এমনকি বিগত বছরগুলোতে যারা পরীক্ষা দিছো বা যারা পরীক্ষা দিচ্ছে, তোমাদের যদি পরিচিত কেউ থেকে থাকে, তারা বলতে পারবে যে আসলে আমি কিভাবে বলতে পারি নাকি পারি না, বা কিভাবে বলি সেটাও বলতে পারবো। আমি হুবহু বলি না, আমি বলি যে এই টাইপের অঙ্ক আসবে, কিভাবে আসবে সেটা বলে দিতে পারবো, বাট তোমার প্র্যাকটিস করে যেতে হবে, তোমার প্র্যাকটিস করতে হবে। আমি শিওর দিয়ে বলতে পারবো যে এই অঙ্কটা আসবে, বাট কিভাবে আসবে সেটাও বলে দিব, বাট তোমার পড়ে যেতে হবে, পড়তে হবে তোমার, মুখস্থ করলে হবে না, মুখস্থ করলে কখনই কমন পড়বে না। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটা দেওয়ার, এমনকি তোমাদের সর্বোচ্চ দেওয়ার জন্য আমাদের যা যা করণীয় বা আমাদের যা যা করা উচিত, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে ফরম্যাট নিয়ে বসবো, তোমাদেরকে নিয়ে এটা নিয়ে আলোচনা করার চেষ্টাও করব। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। সো আমরা আমাদের জায়গা থেকে বলি যে কোনো কিছুর কমতি থাকবে না ইনশাল্লাহ, কিন্তু তোমাদের ইফোর্টটা যেন প্রথম থেকে এখন যেরকম আছে, যে খুব শীঘ্রই 55 জন শিক্ষার্থী উপস্থিত আছে, মাশাআল্লাহ খুবই ভালো, এটা আরও বাড়তে হবে। শিক্ষার্থীর আগ্রহ যদি বেশি থাকে, ছাত্রদের আগ্রহ যদি বেশি থাকে, শিক্ষকের জায়গাটা আরো কঠিন হয়, শিক্ষকের জায়গাটা আরো মজবুত হয়। কিভাবে মজবুত হয়? একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে পড়ায় তখন যে মনোযোগটা থাকে, একজন শিক্ষক যখন 100 স্টুডেন্টকে পড়ায় তখন কিন্তু তার মনোযোগটা অন্যরকম থাকে, তখন কিন্তু তার প্রিপারেশনটা অন্যরকম থাকে। কারণ তখন তার মাথায় কাজ করে যে না, আমার সামনে অনেকগুলো শিক্ষার্থী আছে, অনেকগুলো শিক্ষার্থী আমার দিকে তাকায় আছে, তখন আমার মধ্যে আগ্রহটা বেশি কাজ করে, ফাঁকিবাজি কম আসে। বাট আমি যখন পার্সোনালি একজনকে পড়াইতে যাব, তখন আমার চিন্তা ভাবনা থাকবে শুধুমাত্র ওকে নিয়ে, ওরে যদি একটা অঙ্ক দিয়ে বসায় রাখতে পারে আমি 10 মিনিট বসে থাকতে পারবো, এই একটা ফাঁকিবাজি। বাট স্টুডেন্ট যখন অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু টিচারদের আগ্রহটা বেশি থাকে, যেটা তোমাদের জন্য ভালো, তোমাদের ফিডব্যাক ভালো আসবে। ঠিক আছে, এটা আমি আমার জায়গা থেকে আমার যেটা ফিল হয় সেটা বললাম। ঠিক আছে, সো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ, যদি ডিসিশন কি আসে সেটার উপর ডিপেন্ড করবে। সো তোমাদের যেটা করণীয়, সো আমি আমার জায়গা থেকে তোমাদের গণিতে কিভাবে ভালো করতে হবে, গণিত কি করা উচিত, গণিতে কিভাবে দুর্বলতা কাটায় ওঠা উচিত, গণিতকে কিভাবে ভয় থেকে দূর করতে পারবা, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। সো আশা করি আমার আলোচনা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে থাকো, তোমাদের কি কি করণীয় উচিত আশা করি আমি সবকিছু বলে ফেলছি। এমনকি তারপরও যদি তোমাদের কোনো পরামর্শ থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা, তাদবিসের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবা। আমরা চেষ্টা করবো তোমাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার। সো দিন শেষে একটাই কথা, তোমাদের পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, চেষ্টাও করতে হবে, চেষ্টাও করতে হবে, চেষ্টাও করতে হবে। দিন শেষে একজন দাখিল 27 পরীক্ষার্থী হিসেবে বা একজন বোর্ড পরীক্ষার্থী হিসেবে তোমাদের 3টা করণীয়। আমার যেটা মনে হয়, আমি প্রতি ব্যাচের স্টুডেন্টকে বলি যে তোমাদের 3টা কাজ অবশ্যই এখন করণীয়। এই 3টার বাইরে আপাতত কোনো কাজ তোমার মাথায় নিয়ে আসা উচিত না। 1, ঠিকমতো খাওয়া দাওয়ার ঘুম। 2, অবশ্যই নামাজ ঠিকমতো করা। 3, পড়ালেখা। এই 3টা কাজ ব্যতীত তোমার লাইফে আর কোনো কাজ এখন থাকা উচিত না, একদমই থাকা উচিত না। ঠিকমতো খাবা আর ঘুমাবা। কেন? কারণ তোমার শরীর যদি অসুস্থ হয়ে যায় তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না। একদিন রাত জেগে পড়লা, আরেকদিন অসুস্থ হয়ে গেলা, 3 দিন অসুস্থ থাকলা, একদিন পড়লা 3 দিন অসুস্থ, কোনো লাভ হবে না। অবশ্যই ঠিকমতো খাবা, ঠিকমতো ঘুমাবা, ঠিকমতো নামাজ পড়বা। কারণ তুমি যতই চেষ্টা করো না কেন, যদি আল্লাহর রহমত না থাকে, আল্লাহ যদি না চায়, তাহলে কিন্তু তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না। সো অবশ্যই নামাজ পড়তে হবে, আল্লাহকে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর 3 নাম্বার হলো অবশ্যই পরিশ্রম হিসেবে তোমার পড়তে হবে। তুমি খালি আল্লাহর কাছে চাইলা, চাইতেই থাকলা, চাইতেই থাকলা, পরিশ্রম করলা না, তাহলে কি আল্লাহ তোমাকে দিবে? না। সেক্ষেত্রে অবশ্যই তোমার কি করতে হবে? পরিশ্রম করে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি অনেক পরিশ্রম করতেছি, আমি এই কাজ করতেছি, ওই কাজ করতেছি, তুমি আমার উপর সহায় হও, আমার উপর রহমত বর্ষণ করো, তখন আল্লাহ তোমাকে দেওয়ার সম্ভাবনাটা বেশি। সো পরিশ্রমীরা কখনোই হারে না, পরিশ্রমী কখনোই হারে না। মেধাবীরা অনেক সময় হেরা যায়, দেখবা তুমি মেধাবীরা অনেক অনেক মেধাবী শিক্ষার্থী আছে যাদের রেজাল্ট খারাপ হয়ে যায়, যাদের ঘাটতি চলে আসে, যারা ফাঁকিবাজি করার কারণে তাদের রেজাল্ট খারাপ হয়, কিন্তু মেধাবী স্টুডেন্ট। বাট একজন পরিশ্রমী শিক্ষার্থী কখনোই হারে না। কেন পরিশ্রমী শিক্ষার্থী কখনোই হারে না? ও যদি দুর্বল হয়ে থাকে, ও কি করবে? সাধারণ শিক্ষার্থীর তুলনায় বেশি পড়বে, ও চেষ্টা বেশি করবে। একজন সাধারণ শিক্ষার্থী যদি 8 ঘন্টা প্র্যাকটিস করে, ও 16 ঘন্টা প্র্যাকটিস করবে, কারণ ও দুর্বল, ওর মধ্যে পরিশ্রম একটা ভাব আছে। সো আমার যেটা মনে হয় যে কোনো মেধাবী শিক্ষার্থী হয়তো বা হারতে পারে, বাট কোনো পরিশ্রমী কখনো হারবে না। সো এটা হলো আমার কথা। তোমাদের আশা করি অনেক সময় নষ্ট করে ফেলছি। তোমাদের কারো যদি মনে কষ্ট থেকে থাকে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এমনকি আমি চেষ্টা করছি আজকের ক্লাসে তোমাদের গণিতকে যে ভয়, এই ভয়টা কিভাবে তুমি কাটাবা, তোমাদেরকে কিছু মোটিভেট করা, তোমাদের কিভাবে গণিত পড়া উচিত সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি তোমাদেরকে একটা পরামর্শমূলক ক্লাস দেওয়ার। সো আশা করি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি, যেহেতু পারছি, তোমাদের কিছু
আচ্ছা, তোমাদের কোনো কমেন্ট থাকলে বলেন। ওকে, আচ্ছা 26-এর পরীক্ষার ফলাফল দেখে নাকি ঘুম আসবে না? অবশ্যই ঘুম না আসারই কথা, কারণ মাদ্রাসা বোর্ডে লাস্ট 8-10 বছরেও মনে হয় এত রেজাল্ট খারাপ হয় না, যে 55.49% এরকম কিছু ছিল মনে হয়, 55% অ্যাভারেজ বা 56% অ্যাভারেজ। 56% অ্যাভারেজ মানে কি, যে 100 শিক্ষার্থী পরীক্ষা দিছে তার মধ্যে 44 জন শিক্ষার্থী ফেল করছে। জিনিসটা চিন্তা করছো যে 100 জন শিক্ষার্থী পরীক্ষা দিছে তার মধ্যে 44 জন শিক্ষার্থী ফেল। 44 জন শিক্ষার্থী ফেল মানে 100 জন পরীক্ষার্থী দিলে 44 জন শিক্ষার্থী ফেল, মানে জিনিসটা চিন্তা করলেই তো আমার মানে ভয় কাজ করে যে আসলে কি হইতে পারে। সো দাখিল 27 ব্যাচ তোমাদের জন্য কিন্তু আরো কঠিন হইতে পারে। সো এখন থেকে তোমরা চেষ্টা করো তোমাদের জায়গাগুলো স্ট্রং করার। তোমরা যেই জায়গাটা দুর্বল আছো ওই জায়গাটা যেন তুমি স্ট্রং করতে পারো। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো, যেটা বারবার বলতেছি, তোমাদের জায়গা থেকে তোমরা শতভাগ চেষ্টা করো এই ধারাটা, এখন যে পড়ার প্রতি যে আগ্রহটা, এই আগ্রহটা যেন একদম শেষ পর্যন্ত থাকতে পারে, শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবা। So, আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমি আরো কিছু কমেন্ট পড়ি। ওকে, আচ্ছা, মোসাদ্দেক বিল্লাহ, ওকে স্যার গণিত দুজন নিলে ঝামেলা হয়, আপনি নেন সব ক্লাস। এটা কষ্ট করে তোমরা অফিসিয়াল নাম্বারে জানাবা, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তোমাদের জন্য যেটা ভালো হয় সেটাই করার। ওকে, ক্লাস কে নিবে সেটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবা, হয়তো বা স্যার নিবে। যদি স্যার নেয় তাহলে তো তোমরা ভালো করে করবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে তোমাদের সাথে। আমারও দেখা হবে খুব শীঘ্রই, মাঝে মাঝে দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। সো যেটাই হোক, তোমাদের যে কোনো আবদার রিকোয়েস্ট যদি থাকে সেক্ষেত্রে তোমরা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবা, তাদরিসের অফিসিয়াল নাম্বারে। তোমাদের তাদরিসের অফিসিয়াল নাম্বার তোমাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ। ওকে স্যার, আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আইডি নাম্বার? আচ্ছা, ফেসবুক আইডি নাম্বার থেকে আমি ফেসবুক থেকে তোমাকে একটা লাইক দিয়ে দিয়েছি তোমার কমেন্টের মধ্যে, দেখো তুমি খুঁজে পাবা আমাকে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অলরেডি তোমাদের ক্লাসে শেয়ার করে ফেলছি। আর তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা পার্সোনাল ব্যাচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। দেখবা আমার সুন্দর একটা খোমা দিয়ে একটা ছবি দেওয়া আছে, যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, আর কোনো কিছু? তোমাদের যে কোনো আবদার, যে কোনো আবদার, যে কোনো আবদার, এই ক্লাসের ব্যাপারে যে কোনো রিকোয়েস্ট থাকলে সেটা তোমরা পার্সোনালি তাদরিসের অফিসে যোগাযোগ করতে পারো। তোমাদের আজহার হুজুর যে আছে, আজহার হুজুর, আজহার, ওই আজহার হুজুরের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। সো আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে। তোমাদের সাথে খুব শীঘ্রই আমরা কওমি শিক্ষার্থীদের সাথে তোমাদের কি করা উচিত সেটা নিয়ে বসার চেষ্টা করব। সো ভালো হবে ইনশাআল্লাহ, তোমাদের এফোর্ট দিবা তোমরা, বেশি বেশি করে এফোর্ট দিলে তোমাদের চেষ্টাও ভালো থাকবে ইনশাআল্লাহ। ওকে, 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 ওকে। আচ্ছা, সো আমরা সময় নষ্ট না করি, তোমাদের ইনশাআল্লাহ ঠিকঠাক একটা ক্লাস বা তোমাদের গণিত বিষয়ে যে দুর্বলতাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা একটা গাইডলাইন পাইছো। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আমরা একটু কোশ্চেনের উত্তর দিব। তোমাদের কোশ্চেন বলো। হ্যাঁ স্যার, আমি আপনাদের কোর্সের সব ক্লাস মোটামুটি বুঝি, কিন্তু অঙ্ক একেবারেই বুঝি না। আমি কি শুধু আপনাদেরই ক্লাস করব না পাশাপাশি অফলাইনে প্রাইভেট পড়বো? ওকে, আচ্ছা, স্পেশাল কিছু করেন, একদমই দুর্বল তাই আমাদের, হ্যাঁ আমাদের অবশ্যই স্পেশাল কিছু থাকবে। ওকে, একদমই পার্সোনালি কিছু থাকবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমরা বলবো না যে তোমাদের অফলাইন পড়া উচিত, তোমরা যদি পরিপূর্ণভাবে গাইডলাইন পাও, পরিপূর্ণভাবে ক্লাস করো। যদি ক্লাসের ব্যাপারে কোনো কিছু বলার থাকে তোমরা হয়তোবা তাদের অফিসিয়াল নাম্বারে জানাবা, হোয়াটসঅ্যাপে জানাইতে পারো, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা আজহার হুজুরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো আমাদের সাথে তোমরা যে কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারো। তোমাদের যে কোনো পরামর্শ, যে কোনো কিছু চোখে পড়লে, যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, যদি সেটা যুক্তিসঙ্গত হয়, মানানসই হয়, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো তোমাদেরকে অবশ্যই 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 সেটা পূরণ করে দেওয়ার। কারণ আমরা চাই আমাদের শিক্ষার্থী অবশ্যই 100% শতভাগ আমরা আমাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের রেজাল্টটা ভালো হয়। যেমন আজকে দাখিল 27-26-এর রেজাল্ট দেখে যেমন আমরা আনন্দিত, আমরা তখনই আনন্দিত হই যখন একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করে। একজন শিক্ষার্থী ভালো কিছু করলেই আমাদের কাছে আনন্দ প্রকাশ পায়। সো এই জিনিসটা আমরা দাখিল 27 থেকেও আগ্রহ প্রকাশ করব, দাখিল 27 থেকেও আমরা জিনিসটা পাওয়ার আগ্রহ থাকবে। সো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমরা ওইভাবে আলোচনা করার চেষ্টা করব। ওকে, ওকে, আচ্ছা, তোমাদের সাথে খুব শীঘ্রই
সব কিছু নিয়ে আলোচনা করা হবে। সো তোমরা সবাই ভালো থাকবা, গণিতকে ভয় নয় জয় করতে শিখো। সো গণিতের বিষয়ে আশা করি তোমাদের একটা কনফিডেন্স চলে আসে, একটু ঠিকঠাক মতো পড়তে হবে, ঠিকঠাক মতো পড়তে হবে। ঠিকঠাক মতো পড়লে তোমরা যতই দুর্বল থাকো না কেন, তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।